অনেকে টেনেন্সি এগ্রিমেন্টে টাইম লিমিট করে দিচ্ছেন, কিন্তু যদি টেনেন্সি এগ্রিমেন্ট দেখা যায় যে 7,000 টাকার মধ্যে ভাড়া হয় রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার মধ্যে ভাড়া হয়, তাহলে কিন্তু টাইম লিমিটটা লাগবে না। কারণ প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টে টাইম লিমিটের ব্যাপার নেই। অ্যাজ পার ল, যদি হাজব্যান্ডের নামে টেনেন্সি থাকে, তো হাজব্যান্ড মারা যাওয়ার পর তার ছেলেমেয়েরা 5 বছর এবং ওয়াইফ লাইফ লং টেনেন্ট থাকবেন। যদি ওয়াইফ মারা যান, তাহলে যদি ওয়াইফের নামে রেন্ট বিল থাকে, তাহলে হাজব্যান্ড লাইফ লং এবং ছেলেমেয়েরা 5 বছর। এই হচ্ছে প্রেজেন্ট টেনেন্সি অ্যাক্ট। এবার টাইম লিমিটের এখানে কোনো ব্যাপার নেই, যেহেতু মেন স্ট্যাটিউটের মধ্যে, আইনের মধ্যে টাইম লিমিটের ব্যাপার নেই। সেক্ষেত্রে যদি আমরা টাইম লিমিট দিই এবং সেটা যদি আদার সাইড চ্যালেঞ্জ করে, তাহলে সেই চ্যালেঞ্জটা প্রিভেল হওয়ার হবে। কারণ এগ্রিমেন্ট কখনো স্ট্যাটিউটকে ওভাররাইড করতে পারে না। স্ট্যাটিউট হচ্ছে এগ্রিমেন্টের উপরে। এগ্রিমেন্টের যে ক্লজ স্ট্যাটিউটকে ভায়োলেট করবে, সেই ক্লজটা কিন্তু কোর্ট নাও মানতে পারে বা সেটা ক্যান্সেলেবল। এইভাবে যদি দেখা যায় যে টেনেন্সি এগ্রিমেন্ট কোনো ক্লজ দেওয়া আছে যে এতদিনের মধ্যে ছাড়তে হবে, সেই ক্লজটা যদি ডিফেন্ডেন্ট মেনে নেন তাহলে কোনো প্রবলেম নেই, কিন্তু ডিফেন্ডেন্ট যদি না মানে ওই ক্লজটাকে চ্যালেঞ্জ করে, তখন এই এগ্রিমেন্টটাও নাল অ্যান্ড ভয়েড হয়ে যেতে পারে, কারণ ওটা ইন ভায়োলেশন অফ দ্য টেনেন্সি এগ্রিমেন্ট। কিন্তু যদি দেখা যায় যে ভাড়াটা 7,000 টাকার উপরে আছে রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে এবং কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 টাকার উপরে আছে, তাহলে টাইম লিমিট অবশ্যই করাতে পারে, কারণ সেই ক্ষেত্রে টেনেন্সি অ্যাক্টের বাইরে চলে যাচ্ছে, বিয়ন্ড দ্য ওয়েস্ট বেঙ্গল প্রিমিস টেনেন্সি অ্যাক্ট। কারণ লিমিট হচ্ছে 7,000 এবং 10,000। 7,000 রেসিডেন্সিয়ালের ক্ষেত্রে, কমার্শিয়ালের ক্ষেত্রে 10,000 মিউনিসিপ্যাল এরিয়াতে। যদি সেই রকম হয়, তাহলেই একমাত্র টাইম লিমিট করা যায় এবং সেটা কোর্টও মানতে বাধ্য হবে। কিন্তু যদি আবার লিজ ডিড রেজিস্ট্রি না করা হয়, তাহলে সেটার আবার কোনো ভ্যালু থাকবে না, তখন সেটা টেনেন্সিতে চলে আসবে। কিন্তু টেনেন্সিতে এলেও যদি আবার ভাড়া 7,000 টাকা বা 10,000 টাকার উপরে হয়ে যায়, তখন সেটা আবার লিজে চলে যাবে। সেক্ষেত্রে আনরেজিস্টার্ড লিজ হিসেবে ট্রিট হবে। সেই লিজটা কিন্তু আবার টেনেন্সি ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্টের আয়তায় আসবে না, ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট দ্বারাই গণ্য হবে। কারণ ওয়েস্ট বেঙ্গল প্রিমিস টেনেন্সি অ্যাক্টে সম্পূর্ণভাবে লিমিট 7,000 এবং 10,000 মিউনিসিপ্যাল এরিয়ার ক্ষেত্রে। এইভাবে যদি আমরা দেখি যে টাইম লিমিট দেওয়া আছে, কিন্তু তা সত্ত্বেও আমরা রিজনেবল রিকোয়ারমেন্টের মামলা করেছি, রিজনেবল রিকোয়ারমেন্ট সাব টেনেন্সিতে দিয়েছি এবং টাইম লিমিট ওভার হওয়ার পরেও মামলা চলছে। সুতরাং সেখানে টাইম লিমিটটা দিয়ে কোনো লাভ নেই। টাইম লিমিট অযথা দেবেন না যদি না আদার সাইড এগ্রি করে, এবং যদি টাইম লিমিট দিতেই হয়, তাহলে আদার সাইডকে দিয়ে একটা সারেন্ডার লেটার ইন অ্যাডভান্স করিয়ে রাখবেন, যাতে পরবর্তীকালে কোনো কমপ্লিকেশন অ্যারাইজ করলে সেই লেটারটা দিয়ে আপনি কোর্টে মামলা করতে পারেন। তবে টেনেন্টও এটা সারেন্ডার লেটার ধরুন করে দিল, পরবর্তীকালে থানাতে ডায়েরি করে দিল যে আমাকে সাদা কাগজে লেখানো হয়েছে, জোর করে লেখানো হয়েছে, তখনও কিন্তু ওই সারেন্ডার লেটারটার ভ্যালুটা কমে যাবে। এবং যদি প্রমাণ করতে পারে, তাহলে কিন্তু সারেন্ডার লেটারে কোনো ভ্যালুই থাকবে না, সেটা ক্যান্সেল হয়ে যাবে, নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। সুতরাং সব কিছু করবেন ভেবে চিন্তে। একটা এগ্রিমেন্ট লিখলে সব দিক বিচার বিবেচনা করে লেখাই উচিত। সবসময় এগ্রিমেন্ট লেখাবেন কোনো অভিজ্ঞ লয়ারকে দিয়ে। শুধুমাত্র কম পয়সায় হবে বলে এমন কাউকে দেবেন না যাতে তারা ট্রান্সফার প্রপার্টি অ্যাক্ট এবং ওয়েস্ট বেঙ্গল প্রিমিস টেনেন্সি অ্যাক্টের ডিফারেন্সটা না জানে, এরকম কাউকে দেবেন না। কারণ একটা এগ্রিমেন্ট দেখতে মনে হয় খুব সোজা, কিন্তু আইন ঠিকমতো না জানলে, আইনের বিভিন্ন পয়েন্ট ঠিকমতো না জানলে কিন্তু এগ্রিমেন্ট ভুল হয়ে যেতে পারে, তার জন্যে কিন্তু ক্লায়েন্ট সাফার করবে। সুতরাং কোনো জিনিস লিখতে হলে অভিজ্ঞতা সম্পন্ন উকিলবাবুদেরই দিন, যাতে তারা ঠিকঠাক কাজ করতে পারে, আপনারও স্বার্থ সুরক্ষিত থাকে। ভালো থাকবেন।